বাংলা সাহিত্যে আমরা জানি সুকান্ত ভট্টাচার্য, তাই না? ইয়েস, তিনি খুব অল্প বয়সে, অর্থাৎ সম্ভবত 23 বছর বয়সে টিউবারকিউলোসিস যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তো কিডস এরকম শর্ট লিভড পয়েন্ট, অল্প বয়সে মারা যান। তার মৃত্যুতে তারই বন্ধু শেলি তাকে নিয়ে একটি শোকগাথায় লিজি লিখেছেন অ্যাড্রোনাইস, এবং ফেমাস ওয়ান অ্যাড্রোনাইস কিডসের স্মৃতিচারণ করে তাকে গ্লোরিফাই করে তার মেমোরিকে সেলিব্রেট করে কবিতাটি লেখা হয়েছে। দ্যাট ওয়াজ রিটেন বাই শেলি। তো সেই কিডস is mainly his famous for his sensuousness. He is called the sensuous poet in English literature. তো এখানে sensuous জিনিসটা কি? সেন্স থেকে, সেন্স, তাই না? You need to know that there are 5 senses. 5 senses we have as a human being. যেরকম আমরা ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি, টাচ, তাই না, ঘ্রাণ নিতে পারি, মুখের টেস্ট, যেটা আমাদের টক ঝাল মিষ্টিগুলো আমরা পারি, তাই না? এরকম 5টা সেন্স আছে, এগুলো নিয়ে এগুলোর আবার নাম আছে, তাই না? ট্যাকটাইল ইমেজ, তারপরে গাস্টেটরি ইমেজ, তাই না, অলফ্যাক্টরি, এভাবে আর কি। হ্যাঁ, টাচ হলো ট্যাকটাইল আর দেখাটা ভিজুয়াল। তো বলা হচ্ছে যে কিডস তার কবিতায় এই সেন্সগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, ইউটিলাইজ করেছেন, যে আমরা যখন তার কবিতা পড়ি উই জাস্ট ফিল দ্যাট আমরাও কিডস যা বলছে সে, যে তিনি যখন বলেন একটা পাখি উঠতেছে, আমরা যেন সেটা ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি। তিনি যখন বলেন আমি খুব ব্যথা অনুভব করছি, এত সুন্দর ডিকশন ওয়ার্ডস দিয়ে তিনি সেটা প্রেজেন্ট করেন যেন আমরাও সেটা দেখতে পাই। গ্রেসিয়ান আর্নে তিনি একটা মোরাল চিত্রের বর্ণনা করেছেন, এত লাইভ ছিল সেটা, মনে হয় আমরাও সেই মোরাল চিত্রটি 2000 বছর আগে রাখা গ্রিক কোনাক মন্দিরে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো কিডসের কবিতায় পাওয়া যায়। তিনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের সেন্সকে অ্যাট্রাক্ট করেন, এবং উই ফিল দ্য সেম এমপ্যাথি ফিল করি। এই জন্য কিডসকে সেন্সুয়াস পোয়েট বলা, দ্যাট হি ইজ দ্য বেস্ট ইউজার অফ সেন্সেস। এবং তার কবিতা এটা একটা কমন কোয়েশ্চেন, দ্যাট ইভ্যালুয়েট কিডস অ্যাজ এ সেন্সুয়াস পোয়েট, হাইলাইটিং হিজ পোয়েমস ইন অল সিলেবাস। তো আমরা লেট আস স্টার্ট what Nightingale. You know, Nightingale is a bird. Nightingale is mainly a bird. So here the poet is talking with a bird. We have found that Shelley talked with Skylark, that is also a bird. So it's a bird poem. The very first line. কেউ কিছু বলতে চেয়েছেন? নাম নেই তো, কেউ কিছু বলতে চান? হাত রেজ করেছেন। Well, so the first line, my heart aches and a drowsy numbness pains my sense as though hemlock I had drunk. তাহলে look, at the very outset of this poem, at the very onset of this poem, the poet is talking about a pain. My heart ache মানে ব্যথা হওয়া, আমার হৃদয়ে ব্যথা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, এবং and a drowsy numbness pains, নাম মানে অবশ হয়ে যাওয়া, তাই না? আমাদের শরীর অনেক সময় অ্যানেস্থেসিয়া দিলে অবশ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা বরফের মধ্যে যদি আমরা বসে থাকি কি হবে? আমাদের শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে, যেন চিমটি কাটলে ব্যথা পাবো না, এরকম। তো আর অ্যানেস্থেসিয়া দিলে তো ছুরি চালাইলে মানুষ ব্যথা পায় না। কবি বলছেন আমি এত ব্যথা পাচ্ছি যেন আমার সমস্ত শরীর নাম অবশ হয়ে গেছে ব্যথায়, এবং মাই সেন্স, আমি সেন্স কাজ করছেন অ্যাজ অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক, অ্যাজ দো, তিনি সিমিলি দিয়েছেন, তুলনা করছেন যেন আমি হ্যামলক বিষ পান করেছি। হ্যামলক বিষ পান করলে, সক্রেটিসের জীবনে যদি পড়েন, তিনি হ্যামলক পান করেছেন, এবং বলা হচ্ছিল তার শরীর পা থেকে আস্তে আস্তে উপরের দিকে অবশ্যই আসছিল, তিনি হাঁটু পর্যন্ত টের পাচ্ছেন না চিমটি কাটলে, এরপরে তার উপরে।
এভাবে বেশ খানিকটা সময় নিয়ে তার পুরো শরীরটা অবশ হয়েছে, এরপরে তিনি মৃত্যুবরণ করেছেন। তো স্যার হিয়ার দ্য পোয়েট কিডস ইজ টকিং অ্যাবাউট হ্যামলক। যেন আমি হ্যামলক বিষ পান করেছি, আমার শরীর অবশ হয়ে গেছে, আমি কিছুই টের পাচ্ছি না। তবে এখানে মূলত হ্যামলক বিষ তিনি পান করেননি। এই যে পার্থিব যে যন্ত্রণা, ব্যথা, কষ্ট, এগুলোতে তিনি এত কষ্ট পাচ্ছেন, তিনি বলতে সমস্ত মানুষকে তিনি ইন্ডিকেট করছেন যে আমরা মানুষরা যেন অবশ হয়ে যাই। Or emptied some tall of it to the train, 1 minute passed and leadward set sun. বলা হচ্ছে হ্যামলক যদি না হয় যেন অপিয়াম, মানে আমি অপিয়াম কি বলে বাংলা, আফিম খেলে মানুষের নেশা হয়, তাই না? তখন ব্যথা যন্ত্রণার অনুভূতি চলে যায়, যেন আমার কি হয়েছে, শিরায় শিরায় আফিম ঢেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং আমি কিছু মানে অন্য জগতে চলে গেছি। এরপরে এখানে লিদ হচ্ছে একটা নদীর নাম, তাই না? গ্রিক মিথোলজিতে লিদ নদীতে ডুব দিলে মানুষ দুঃখ কষ্ট ভুলে যায়, যেন আমি লিদ নদীতে ডুব দিয়েছি বা দিতে চাই সেই দুঃখ ভোলার জন্য। হ্যাঁ, আফিম খেতে চাই অথবা লিদ নদীতে আমাকে ডুবানো হয়েছে। It is not true envy of thy happy lot. দাই দিয়ে এখানে আবার নাইটেঙ্গেলকে নিয়ে আসছে, তাই না? এটা এমন নয় যে আমি ঈর্ষা অনুভব করছি। হ্যাঁ, দাই হ্যাপি লট, হে পাখি, হে নাইটেঙ্গেল, তোমার যে সুখী অস্তিত্ব, তোমার যে সুখী এক্সিস্টেন্স, এটাকে দেখে আমি ঈর্ষান্বিত হয়ে আমার এই অবস্থা হয়েছে এমনটা নয়। বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, হতে পারে আমি তোমার সুখ দেখে আমি নিজেও এক্সট্রিমলি সুখী অনুভব করছি। That thou lightwing tried of the trees in some melodious plot of beechen green and shadows numberless, singest of summer in full-throated ease. তাহলে এখানে কবি যেটা তুলনা করছেন যে লাইটউইং ড্রাইড, এগুলো হচ্ছে বনদেবী, নিম্ফ বলে, নিম্ফ, ঠিক আছে? যে বিচ এন্ড গ্রিন, বিচ মানে সাগরের তীরে যে বন, বিশাল বন, গ্রিন, সেখানে তোমরা যে পাখিরা মেলোডিয়াস প্লট, তোমরা সেই বনটাকে গান গেয়ে গিয়ে একেবারে যেন মুখরিত করে দিয়েছো, হ্যাঁ, একেবারে মেলোডিয়াস বানিয়ে দিয়েছো। তো লাইট উইংড ড্রাইড বলা হচ্ছে, পাখিটাকে তিনি নিম্ফের সাথে তুলনা, নিম্ফ হচ্ছে বনের দেবী যারা সুন্দর গাছের নিচে ঘুরে বেড়ায়। তো হে পাখি, হে নাইটেঙ্গেল, তুমি হচ্ছে নিম্ফ, তুমি সারাক্ষণ গান গাও, গান গাইতে গাইতে এই সমস্ত অঞ্চলটাকেই তুমি কি করেছো, একেবারে আলোড়িত, একেবারে মুখরিত করে দিয়েছো। ফুল থ্রোটেড ইজ, তুমি গলা ছেড়ে, হৃদয় ছেড়ে তুমি গান গাইতেছো। সে গান শুনে শুনে আমার কি অবস্থা হলো, আমি সেই দুঃখগুলো ভুলে যেতে চাই। আই ওয়ান্ট টু ফরগেট অল মাই পেইনস, আই ওয়ান্ট টু রিমুভ অল দ্য এক্স ফ্রম মাই হার্ট। এরপরে বলছে, ও ফর এ ড্রট অফ ভিন্টেজ that have been cooled long ago in the deep delved earth. এরপরে বলা হচ্ছে ড্রট অফ ভিন্টেজ, মদ আর কি, এক ধরনের মদ হচ্ছে, মদের সম্পর্কে বলা হয় যে যে মদগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় সেগুলো যদি মাটির নিচে দীর্ঘদিন মানে প্রিজার্ভ করে রাখে, অনেকে বলে যে আমরা যে পান্তাবাদ খাই, এটা যদি মাটির নিচে একটা কোটার মধ্যে বেঁধে 1 সপ্তাহ রাখে তাহলে এটা এক ধরনের মদ হবে। অনেকে আঙ্গুর থেকে বলে মদ তৈরি করা। এনিওয়ে, যেই মদগুলো ন্যাচারালি তৈরি করা হয় এগুলো যদি মাটির নিচে দীর্ঘদিন রেখে দেয় তাহলে এটার যেই লিকার অর্থাৎ স্পিরিট, এটা বেড়ে যায়। তো হতে পারে যে ইন ডিপ ডেলফ আর্থ, এটাই বলছে মাটির নিচে যেটা অনেক দিন রাখা হয়েছে সেরকম একটা মদের ফোঁটা আমি খেয়েছি। তাহলে মদ খেলেও এটা কমনলি ধরে নেওয়া হয় যে মানুষের দুঃখ সাময়িকভাবে ওই মুহূর্তে ভুলে যায়, মাতাল হয় মানুষ, তার সেন্স হারায়। আমি হতে পারে সেগুলো আমি খেয়েছি। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দি কান্ট্রি গ্রিন, ফ্লোরা মানে ফুল, তাই না? অথবা আমি প্রচুর ফুলের সমারোহ দেখেছি, কান্ট্রি গ্রিন দেখেছি, ড্যান্স অ্যান্ড প্রভিন্সিয়াল সং, সেখানে সানবার্ড মাঠ অর্থাৎ রাখালরা গান গাইতেছে, নাচতেছে। মানে এখানে ব্যাপারগুলো হচ্ছে শুরুতে যে প্রপোজিশনে অনসেটে তিনি যেটা বলেছেন যে আমি প্রচণ্ডভাবে গ্রিফ স্ট্রাইকেন, স্যাডনেস স্ট্রাইকেন, এরপরে তিনি সেই স্যাডনেসকে
দূর করার জন্য প্রথমে বললেন যে আমি পাখির গান শুনতেছি, আমি মদ খাচ্ছি, আমি সবুজ প্রকৃতি, ডান্সিং এগুলো দেখতেছি। তো এগুলো আসলে সামহাও মানুষের মনের মধ্যে একটা সুদিং ইফেক্ট ক্রিয়েট করে। মানুষ সাময়িকভাবে এগুলো দেখলে দুঃখ ভুলে যায়। তো তিনি is trying to rejuvenate himself, is trying to making him happy using all these elements. এরপরে বলছে or for a beaker full of the warm south, full of the true, the blushful hypocrite with beaded bubbles winking at the brim. তাই না? এরপরে বলছে একটা একটা থালা বা আমরা যে গ্লাস বলি, তাই না, এরকম এটা হচ্ছে একেবারে ফুল হয়ে গেছে, তাই না, ব্লাশফুল হিপোক্রেন, একেবারে রাঙা আর কি, ব্লাশফুল মানে লজ্জা রাঙা, বিডেড বাবল সেটা থেকে একটু বাবল হচ্ছে কি একটু ঢেউ হচ্ছে, তাই না, বড় একটা বাটিতে যদি আমরা কানায় কানায় পানি নিই একটু ঢেউ লাগলেই সেটা পড়ে যায়। তো হতে পারে এটা একটা পানীয়, তাই না, হিপোক্রেন। তো সেগুলো খেয়ে আমার দুঃখ আমি ভুলতে পারবো। এরপরে বলা হচ্ছে এন্ড পার্পল স্টেইনড মাউথ, সেগুলো যেহেতু একটু রাঙা পানি, রঙিন পানি খেলে আমার ঠোঁটে একটু স্টেইন, দাগ লেগে যায়, হ্যাঁ, রঙিন পার্পল কালারের একটু ছোঁয়া লেগে যায়। এটা হয় আমরা যখন আগে যে আইসক্রিম থাকতো, এটাকে কি আইসক্রিম বলে, একটু রঙিন টাইপের, সেটা খেলে ঠোঁট রাঙা হয়ে যেত, হ্যাঁ। দ্যাট আই মে ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। তাহলে তিনি বলছেন আমি যদি মদ খেতে পারতাম, আফিম খেতে পারতাম, তাহলে দুঃখ ভুলে যেতে পারতাম। এটাই বলছে দ্যাট আই মে ড্রিঙ্ক, আমি দুঃখ ভুলতে পারতাম, কিন্তু আমি সেগুলো খাই না। সুতরাং আমি কি করব, মদ আফিম দিয়ে আমি দুঃখ বলতে চাই না। আমি কি করব, লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, আমি তোমার সাথে চলে যাব, and with the fade away into the forest dim, fade away with the, তোমার সাথে আমি চলে যাব into the forest dim, ওই গহীন অরণ্য, যে অরণ্যের ভিতরে সূর্যের আলো কম দেখা যায়, ডিম, তার মানে গভীর অরণ্যে গাছের মধ্যে আমি তোমার সাথে থাকবো, এবং পৃথিবীটাকে আমি আর দেখতে চাই না, ওয়ার্ল্ড আনসিন, এবং পৃথিবীকে আমাকে দেখুক, এটা আমি চাই না। দ্যাট মিনস আই ওয়ান্ট টু বি এ ডুয়েলার ইন দ্য প্লেস অফ নাইটেঙ্গেল, নাইটেঙ্গেলরা, শত শত নাইটেঙ্গেল যেই বনের মধ্যে আনন্দ মুখরিত সুরে গান গায়, আমি তোমাদের সাথে একজন সাথী হয়ে, ডুয়েলার হয়ে, আমি একজন অধিবাসী হয়ে তোমাদের সাথে আমি থাকতে চাই। মাই পারপাস ইজ টু ফরগেট অল মাই পেইন, মাই পারপাস ইজ টু হিল অল মাই স্যাডনেস। তাহলে দেখেন এটি যে প্রকৃতির সাথে মিশে যাওয়া, আমরা বলেছি যে রোমান্টিক কবিরা they celebrated the beauty of nature, the glory of nature, the very tranquility of nature, যে তারা প্রকৃতির সাথে মিশে যে মানুষের দুঃখ ভুলবার একটা আমন্ত্রণ তাদের সকল কবিতায় জানিয়েছে, এবং এটা আমরা বিভিন্ন কবিতায় সেম ইনভাইটেশন পাবো। তো কবি এখানে প্রথমে, আর তারা হচ্ছে এসকেপিস্ট। রোমান্টিসিজমের একটা মেইন থিম হচ্ছে গ্লোরিফিকেশন অফ নেচার, আর আরেকটা হচ্ছে এসকেপিস্ট। রোমান্টিক কবিরা এসকেপ করে, তাই না, বাস্তবের যে রিয়েলিটিতে, শহরের যে কোলাহল, শহরের যে কমপ্লেক্সিটি, সমাজ জীবনের যে পেইন, এগুলো ভোলার জন্য তারা ঝর্ণার তীরে, নদীর তীরে পাখিদের সাথে গান গাইতে চলে যায়। দ্যাটস ওয়াই দে আর কল্ড রোমান্টিক। আমরা শুরুর দিনেও বলেছি যে রোমান্টিক কবিতা মানে এটা নয় যে এখানে নারী পুরুষের রোমান্টিক মোমেন্ট, তাই না, লাভিং মোমেন্টকে ডিসক্রাইব করা হয়। এটাও একটা পার্ট, আমরা এটা লর্ড বাইরনে দেখতে পাবো, বাট ম্যাক্সিমাম রোমান্টিক কবিরা দ্যাট সেলিব্রেটেড দ্য বিউটি অফ নেচার, দ্য ভেরি ট্রাঙ্কুইলিটি অফ ক্যাসকেড, ঝর্ণা, তাই না, নদী, ঝর্ণা, পাখি, কোলাহল, এগুলো নিয়ে তারা হাইলাইট করেছে, মানুষকে ইনভাইট করেছে, আসো আসো, কাম হিদার, তাই না। শেক্সপিয়ার তার এজ ইউ লাইক ইট নাটকে এটা বলেছেন, কাম হিদার আন্ডার দ্য গ্রিন ট্রি, যে সবুজ বনে গাছের নিচে আসো তাহলে তুমি সুখী হবে, হ্যাঁ, দ্যাট ওয়াজ, সেখানে লম্বা একটা এরকম ডায়ালগ আছে। তো রোমান্টিক কবিরা ইনফ্যাক্ট তাদের টোটাল লিটারেচারে এই ব্যাপারটা ফুটিয়ে তুলেছে, এবং সেটারই রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরের স্ট্যান্ডে কবি বলছেন fade far away, dissolve and quite forget, fade far away, dissolve and quite forget, যে আমি দূরে চলে যাব, ডিজলভ, নিজের অস্তিত্ব হারাবো, নিজেকে ভুলে যেতে চাই যে আমি সমাজে এই ছিলাম ওই ছিলাম, কারণ এই অস্তিত্বগুলো, পরিচয়গুলো আমার জন্য পেয়ে আমি সব ভুলে যেতে চাই, আমি কে, আমি
শুধু তোমার সাথে থাকতে চায়, তোমার বন্ধু হতে চায়। What thou among the leaves has never known, the weariness, the fever and the fret. বলছে যে তুমি এই সুন্দর পরিবেশে মধুরতম গাছের ঢালে তুমি বসে তুমি বুঝতে পারছো না আমরা মানুষেরা সমাজের মধ্যে কতটা ওয়েরিনেস, টায়ার্ড হয়ে গেছি আমরা, ফিভার জ্বরে আক্রান্ত, আমরা ফ্রেট, আমরা ক্লান্ত, বিবর্ণ, আমরা ভারাক্রান্ত। তাহলে আমাদের জীবনটা দুঃখে দুঃখে মরানো। উই ক্যানট ফাইন্ড দ্য টেস্ট অফ হ্যাপিনেস, যেটা স্কাইলারকেও কিন্তু তিনি বলেছেন, উই পাইন ফর হোয়াট ইজ নট, তাই না? আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল অফ স্যাডেস্ট থট, আমাদের দুঃখের গানগুলি মনে হয় সুন্দর, মানে আমরা তো সারাক্ষণের দুঃখী। এখানে কিডস অনেকটা ওই মুডেই কথা বলছেন যে আমরা মানব সমাজে, আমাদের মানব জীবনে অত্যন্ত দুঃখী, অত্যন্ত রোগাক্রান্ত, জ্বরাক্রান্ত। হেয়ার হোয়ার ম্যান সিট অ্যান্ড হেয়ার ইচ আদার গ্রো, আমরা তো মানব সমাজে আমাদের সিটি লাইফ আমরা এটাই দেখতে পাই, একে অন্যের গ্রোন, আর্তনা, চারদিকে তাকায়, কে কাকে সান্ত্বনা দেবে, তাই না? একটা গান আছে না, আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই, এটা একটা পপুলার বাংলা গান। আসলে শোনার সময় না, কে কার দুঃখ শুনবে, সবাই তো গ্রোন, আর্তনাদ করছে, কষ্টে নিপতিত। তো কবি বলছেন আমরা তো মানুষরা এই অবস্থায় আছি, এই পাখিরা তোমরা কতই না আনন্দ করো, তাই না? Where palsy shakes a few sad lost gray hairs, তো বলা হচ্ছে যে এখানে মানুষ কি হয়, জন্মের পরে কিশোর হয়, যুবক হয়, আর কিছুদিন পরে তার চুল পাকা হয়ে যায়, তার চুল ঝরে যায়, একেবারে সে এক সময় বিবর্ণ কঙ্কাল হয়ে যায়। Where youth grows pale, এখানে যৌবন এক সময় বিবর্ণ বৃদ্ধ হয়ে যায়। স্পেক্টার থিন, একেবারে কঙ্কাল হয়ে যায়, ডাইস, তারপরে মরে যায়। কয়দিনের জীবন, তাই না? কয়দিনের জীবন, মানুষ এখানে আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চুল পাকা হয়ে যায়, শুকিয়ে মরে যায়, এটা তো আমাদের জীবন। ওয়ার বাট থিংস টু বি ফুল অফ সরো, এখানে আমরা যতই চিন্তা করব কেবল দুঃখের উপাদানগুলোই আমাদের চোখের সামনে ফুটে ওঠে। অ্যান্ড লিড নাইট ডিসপেয়ার, আমরা চারদিকে কেবলই হতাশা দেখতে পাই। দেখেন এটা অর্থ দা ওয়েস্ট ইন্ডিয়া কিন্তু এটাই বলেছে যে আমরা সবাই হতাশ, হ্যাঁ, কিন্তু কবি বলেছেন যে হতাশ হয়েও না, এই উইন্টার কামস ক্যান স্প্রিং বি, পারবেন, এভাবে ইন্টার রিলেট করবেন। একটা রাইটারের সাথে আরেকটা রাইটারকে রিলেট করতে পারাটাই আসলে রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেচার, রেফারেন্স ইউজ করা, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তো আমাদের চোখ বুঝে আসে, আমরা তাকিয়ে থাকতে পারি না, ভারাক্রান্ত, হতাশাগ্রস্ত হয়ে, আর বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রাস আইজ, এখানে আজকে যে মানুষটি এত সুন্দর, কালকেই তার চোখের ঔজ্জ্বল্য কমে যায়, চোখের ঝিমুনি ধরে যায়, চোখ বিবর্ণ, তার মানে সৌন্দর্য এখানে খুবই ঘনস্থায়ী, তাই না? মানুষের যৌবন, বিউটি, এগুলো খুবই ঘনস্থায়ী। ওর নিউ লাভ ফাইন্যান্স দ্যাট বিয়ন্ড টুমরো, এবং মানব সমাজের আরেকটা ট্র্যাজেডি হচ্ছে এখানে ভালোবাসা, আজকে রাতে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, কালকে মধ্যাহ্নের মধ্যেই সেটা হয়ে যায়, হারিয়ে যায়, তাই না? ভালোবাসা হারিয়ে যায়। এখানে লাভগুলো খুব দুর্বল, যেরকম ভিক্টোরিয়ান কবি ম্যাথু আর্নল্ড ডোবার বিচ কবিতায় বলেছেন, লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, হে ভালোবাসা তুমি আমাদের মাঝে আসো এবং আমরা যেন একে অন্যের কাছে সত্যিকারের ভালোবাসা প্রেজেন্ট করতে পারি, এক্সারসাইজ করতে পারি, কালটিভেট করতে পারি, তাই না? ল্যান্ডের রেফারেন্স দিতে পারি আমরা, ডোবার বিচ কবিতা, ম্যাথু আর্নল্ড, লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, তার মানে এখানে ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই ছলনা, প্রতারণা, এখানে ক্ষণস্থায়ী, চলে যায়, মিশে যায়। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দুজন মানুষ সারা জীবন ভালোবাসা মেনটেন করেছে, এটা খুবই রেয়ার। অনেকেই দেখা যায় এখানে প্রেমের নামে সংসার করছে, কিন্তু আসলে তারা কেবলই এক ছাদের নিচে থাকছে, কিন্তু তাদের চিন্তা চেতনা যোজন যোজন দূরে, দুজন দুই মেরুতে আছে। এটি হচ্ছে রিলেটিভ লাভ ইন হিউম্যান সোসাইটি, হিউম্যান ফ্যামিলি। কবি সেটা বলছেন, এখানে ভালোবাসা নেই, এখানে বিউটি নেই, এখানে যৌবন নেই, এখানে সৌন্দর্য নেই। সুতরাং আমরা কোথায় শান্তি পাবো, কোথায় আনন্দ করবো? এই পাখি, আমাকে বলো তুমি কতই না আনন্দ করো, আমাকে শেখাও। এখানে সে বলবে ওয়ে ওয়ে ফর আইল ফ্লাইট টু দি, আমি তোমার কাছে চলে আসবো হে পাখি। নাইটিঙ্গেল নট চ্যারিটেড বাই বেকাস অ্যান্ড হিজ পার্টস, তো বলা হচ্ছে বেকাস একটা গ্রিক গড এবং তার পার্ট হচ্ছে অজগর সাপ, পার্ট মানে যানবাহন আর কি। তো বেকাস যে অজগর সাপের
হ্যাঁ, উপরে উঠে সে একেবারে খুব দ্রুত ছুটতে পারতো, বাতাসের মধ্যে উড়ে বেড়াতে পারতো। বলছে আমি তোমার কাছে যাব, কিন্তু আমার কাছে তো নাই, পেগাসাস বার্ড নাই। এমন যেরকম নবী যে বোরাক দিয়ে আসমানে, সপ্ত আসমানে চলে গেছে সবচেয়ে দ্রুত, তাই না? তো বলছে আমার কাছে তো এরকম কোনো বাহন নাই দ্রুতগামী, আমি তোমার কাছে যাবো। কিন্তু আমি তোমার কাছে যাবই যাব। কিভাবে যাব? বাট অন দ্য বিউলেস উইংস অফ পোয়েজি, আমি এই কবিতার মাধ্যমে যাব, কল্পনায় তোমার কাছে যাব। আসলে তো বাস্তবে একজন মানুষ কি একটা পাখির সমাজে গিয়ে থাকতে পারবে, জঙ্গলে গিয়ে থাকতে পারবে? এটা একটু আনন্যাচারাল। কিন্তু কবি বলছে ইয়েস, আমি হয়তো ফিজিক্যালি যেতে পারবো না, পোয়েজি মানে পোয়েট্রি, কিন্তু আমি আমার কবিতার ডানায় ভর করে, আমি আমার কল্পনার ডানায় ভর করে, আই উইল ফ্লাই উইথ দি, আমি তোমার কাছে চলে আসবো। দো দ্য চাল ব্রেইন পারফেক্টস এন্ড রিটার্নস। এরপরে এখানেও কবি সমস্যা দেখছেন, বলছে যদিও আমার ব্রেন, আমার অর্থাৎ কবিতা লেখার আমার যে ক্যাপাবিলিটি ব্রেন, সেটা মাঝে মাঝে পারপ্লেক্স হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়, রিটার্ড বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, আমি লিখতে পারি না, আমি আমার ইমাজিনেশনকে ইউটিলাইজ করতে পারি না, তাই না? এটা আসলে একটা আমি রেফারেন্স দেবো যে অর্থাৎ এটাকে পোয়েটিক ব্লক বলে, যখন কবিরা আর কবিতা লিখতে গিয়ে অসুবিধা অনুভব করে, পোয়েটিক ব্লক। এবং প্রায় সকল বড় বড় রাইটাররা এই পোয়েটিক ব্লকের শিকার হয়েছেন। হ্যাঁ, তিনি এক সময় খুব দ্রুত লিখতে পারতেছেন, আসতেছে আসতেছে আসতেছে, আবার দেখা যায় 3 মাস 6 মাস কিছুই লিখতে পারতেছে না, কোনো ভাবই আসতেছে না, তাই না? যেরকম রবীন্দ্রনাথ বলেছেন যে আমার কাছে মনে হয় আমি যে লিখি এটা কেউ একজন আমাকে বলে দিচ্ছে, কেউ বলছে, আমি শুধু কলমে লিখতেছে। তিনি এটা নাম দিয়েছেন জীবন দেবতা, যে আমার জীবন দেবতা আমাকে বলে দেয়। আবার মাঝে মাঝে মনে হয় যে জীবন দেবতা এখন আমার সাথে নাই, আমি লিখতে পারতেছি। এটা ম্যাক্সিমাম রাইটাররাই তাদের লেখায় বলেছেন যে আমি এই টাইমে কিছু লিখি। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিডস ফিল করছেন, আমি তো পারপ্লেক্স হয়ে যাই, রিচার্ড হয়ে যায়, আমার মনে হচ্ছে আমার পোয়েটিক যে ইমাজিনেশন এটা কাজ করছে না, তাহলে আমি তোমার কাছে কিভাবে যাব? অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য নাইট and happily the queen moon is on her throne. আবার বলছেন ইয়েস, আমি তোমার কাছে এখন চলে এসেছি, আজকে রাতটা টেন্ডার, কতই না মানে সুন্দর, বুঝছি। and happily the queen moon, আজকে চাঁদ একেবারে কুইন অবস্থা, অর্থাৎ পূর্ণাঙ্গ চাঁদ উঠেছে, চাঁদ যেন তার সিংহাসনে বসে আছে, হ্যাঁ, তার থ্রোনে বসে আছে, ক্লাস্ট রাউন্ড বাই অল হার স্টারি ফেস, চাঁদের চারপাশে অসংখ্য তারা, ক্লাস্টার মানে স্টারি মানে স্টার, হ্যাঁ, স্টারগুলো, অসংখ্য স্টার যেন তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিচ্ছে, চাঁদ সিংহাসনে বসেছে, এমন একটা রাতে আমি তোমার কাছে চলে আসছি, বাট there is no light। কিন্তু খেয়াল করেন যে তিনি আসলে এই বলছেন তোমার কাছে যাব, কিন্তু আমার কাছে কোনো যানবাহন নেই। এরপরে বলছেন আমি কবিতার ইমাজিনেশন দিয়ে তোমার কাছে চলে যাব, যদিও সেটা তো আমি একটু অসুবিধা অনুভব করি। এরপরে বললেন ইয়েস, আমি তোমার কাছে চলেই আসলাম, কল্পনায় চলে আসছে, তাই না? সেখানে সুন্দর চাঁদ, স্টার, অসংখ্য এগুলো দেখলো, হ্যাঁ, দেখে এসে আবার বাস্তবে চলে আসে। লুক, এখানে কিন্তু দুটো ওয়ার্ল্ডের একটা সাইমালটেনিয়াস ডিসক্রিপশন আছে, মানে কি বলবো, যুগপৎ দুইটা, একটা ড্রিম ওয়ার্ল্ড আর একটা রিয়েল ওয়ার্ল্ডকে তিনি ডেভেলপ করছেন। ড্রিম ওয়ার্ল্ডে পাখি, চাঁদ, তারা, সুন্দর আকাশ, সব কিছু সুন্দর, ড্রিমফুল। আর একটা রিয়েলিটিতে, মুহূর্তেই তিনি ড্রিম ওয়ার্ল্ডে চলে যান, মুহূর্তেই বাস্তবতায় ফিরে আসেন। এই যে এখানে বলছে বাট হিয়ার দের ইজ নো লাইট, কিন্তু আমরা মানব সমাজে যারা আছি, এখানে তো সেই চাঁদের আলো নেই, এখানে তো সেই তারার মেলা নেই। সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন, এখানে থ্রো বার্জিউরাস গ্লুমস অ্যান্ড উইন্টিং মোজি ওয়েস, বলেছে এখানে তো তেমনিভাবে তোমাদের মতো চাঁদের আলোর যে প্লাবন প্রবাহ সেটা নেই, এখানে আছে জাস্ট একটু ছিটে ফোটার রশ্মি। সেটা কিভাবে, যে আমরা যখন জঙ্গলে হেঁটে বেড়াই, ঘন গাছ, বিশাল জঙ্গল, তো সেই গাছের ডালের বা পাতার ফাঁক দিয়ে দিয়ে কি হয়, একটু আলো মাটিতে পড়ে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সেই আলোটা এতই কম যে বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গলের ভেতরে যে মাটি, এটা কিন্তু মোজি ওয়েস, মোজি মানে শ্যাওলাযুক্ত হয়ে যায়, যেহেতু রোদ কম, হ্যাঁ, মোজি ওয়েস। বলছে যে এখানে জীবনটা হচ্ছে মসজিদে ভরা, শ্যাওলায় ভরা, আমাদের
সামনে কোনো ট্রান্সপারেন্ট ক্লিয়ার পথ নাই, সুন্দর কোনো পথ নাই, আমরা আঁকা বাঁকা পথ দিয়েছে। ভার্টিটাস ব্লুম উইন্ডিং মজি হয়েছে, উইন্ডিং মানে আঁকা বাঁকা, তাই না? তো বলা হচ্ছে আমাদের জীবনের পথ খুবই আঁকা বাঁকা, খুবই বন্ধুর, বন্ধুর মানে উঁচু নিচু পথ, এখানে আমরা স্টাম্বল করি, হোঁচট খাই। এখানে আলো আসে একেবারে ক্ষীণ ক্ষীণ আলো, সেই চাঁদের আলোর প্লাবন আমরা এখানে দেখতে পাই না। তার মানে এখানে বলা হচ্ছে সিম্বলিক্যালি যে হ্যাপিনেস, আমাদের হ্যাপিনেস হচ্ছে মাঝে মাঝে, আমরা বেশিরভাগ সময় কাঁদি, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে হাসি, তাই না? তো পাখির কাছে তিনি এটা তুলে ধরছেন। আমাদের মানব সমাজে লাইফটা কিন্তু এরকম, উই ক্যানট স্মাইল অল টুগেদার, মোস্ট অফ দ্য টাইম উই ক্রাই ইন দ্য সারফেস লেভেল, ইফ নট ইন দ্য ইনার হার্ট। কখনো আমাদের চোখ দিয়ে পানি পড়ে, পানি না পড়লেও ম্যাক্সিমাম টাইম আমরা মানুষরা অন্তরে কাঁদি, বেদনায় মর্মাহত হয়ে। এরপরে বলছেন আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর এট মাই ফিট, nor what soft incense hangs upon the boughs. তাহলে কি বলছে যে আমি এই দেখতে পাচ্ছি না, ফ্লাওয়ার দেখতে পাই না, I cannot see a flower at my feet, যে আমার হতে পারে আমি কোনো একটা ফুল মারিয়ে যাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সফট ইনসেন্স হ্যাংস আপন দি বাউস, অথবা ফুলের গাছে, ইনসেন্স মানে ঘ্রাণ, সুঘ্রাণ, তাই না? বাউ ফুলের অসংখ্য গাছ, সেখানে যেমন আমাদের গোলাপ বাগান আছে, ওখানে গেলে অত ঘ্রাণ পাওয়া যায় না। হ্যাঁ, বলা হচ্ছে আমি ফিল করি না। বাট ইন embalmed darkness gaze each sweet, কিন্তু আমি embalmed darkness অর্থাৎ অন্ধকারে যখন আমি হাঁটি, কোনো চারদিকে অসংখ্য ফুলের গাছ, আমি একটু গেস করতে পারি যে ইজ সুইট, হ্যাঁ এটা কি ফুল, এটা কি ফুল। এখানে এটা একটা আমরা বলবো যে তিনি জেস্টার দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে আমরা পৃথিবীর মানুষরা হয়তো আমরা সারাক্ষণ সুখী নই, সারাক্ষণই আমরা ফুলের ঘ্রাণে আমরা মুখরিত নই, কিন্তু আমি কিছুটা গেস করতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপিনেস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপিনেস, এটা আমি কিছুটা হলেও অনুমান করতে পারি। হ্যাঁ, যেরকম অনেকে অনুমান করে যে লন্ডন গেলে যে সুখী হবে, আমেরিকা গেলে সুখী হবে, আর কিছু মানুষ অনুমান করে, গেস করে, হ্যাঁ মক্কা মদিনা গেলে সে সুখী হবে, কেউ কক্সবাজার গেলে সুখী হতে, এই যে এগুলো হচ্ছে মানে একটা অনুভূতি, তাই না? একটা অনুমান, ওখানে গেলে আমি সুখী হব। কিন্তু যে প্রতিদিনই কক্সবাজার যায়, আমি একবার গিয়েছি, তো ওখানে দেখলাম যে একজন এই যে টোকাই ছেলে, তাই না, সাগরের তীরে মানুষ যে বোতলগুলো ফেলছে সেগুলো কুড়ায়, ওই ছেলেটাকে আসলে কক্সবাজারকে ওভাবে ফিল করে। আমরা খাগানে বাগানে মিরপুরে যেভাবে একঘেয়ে লাগে, একই রকম লাগে, ওই ছেলেটার কাছে কিন্তু একই রকম লাগে। তো কিন্তু যারা মাঝে মাঝে যায় জীবনে বা বছরে একবার যায়, তারা হয়তো স্পেশাল ফিল করে। তো কবি বলছেন আমি গেস করতে পারি হ্যাপিনেস কোথায়, বাট আমি সবসময় সেটা উপভোগের সুযোগ পাই না। The grass, the thicket and the fruit tree, wild white hawthorn and the festival eglantine. তো এখানে অনেকগুলো ফুলের নাম বলেছে, হawthorn ফুল, ফেস্টিভ্যাল এগ্ল্যান্টাইন ফুল, thicket, বলছে যে এটা এই ফুল, এটা এই ফুল, এটা এই ফুল, আমি অনুমান করতে পারি, কিন্তু সেই ফুলগুলো আমার উপভোগ করা হয়েছে না, আমি সেগুলোর মালিক নই। এখানে ফুলগুলো বলতে যেগুলো আমাদের এলিমেন্টস অফ হ্যাপিনেস, আমরা কেউ মনে করি গাড়ি পেলে সুখী হবো, কেউ বাড়ি পেলে, কেউ নারী পেলে, কেউ প্রেম পেলে, কেউ সুপারস্টার হলে, কেউ মিনিস্টার হলে, এই যে এক একটা এলিমেন্ট, এগুলো হচ্ছে উই ডু থিঙ্ক দ্যাট দিস আর দ্য এলিমেন্টস অফ হ্যাপিনেস, কিন্তু এর সব কি এক জীবনে পাওয়া হয়? হ্যাঁ, যে মিনিস্টার সে ফিল করে আমি কত কষ্টে আছি, ও খুব ভালো আছে, হ্যাঁ শাহরুখ খান ভালো আছে, এত খেতে নাম দাম, তাই না? এই যে বাংলা কবিতা যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। প্রত্যেকটা মানুষ এর মধ্যে অনুভূতি থাকে, যে প্রধানমন্ত্রী তারও পেইন আছে, কষ্ট আছে, হ্যাঁ যিনি সুপারস্টার, যিনি ম্যাজিস্ট্রেট, সিডিসি, জাজ, হোয়াট এভার, যে যে লেভেলে আছে সবার মনে কষ্ট আছে, সবাই ফিল করে এটা না হয় ওইটা হলে ভালো। এরপরে বলছে ফার্স্ট ফেডিং ভায়োলেটস কাভার্ড অফ ইন লিভস, ভায়োলেট ফুলের কথা বলছে, এটা ফার্স্ট ফেডিং, দ্রুতই চলে যায়, হারিয়ে যায়, মরে যায়। অ্যান্ড মিড মে's eldest child the coming mask rose, মিড মে, মেটা হচ্ছে তাদের জন্য বসন্তকাল, বলছে সেখানে যে প্রথম এল্ডেস্ট চাইল্ড মানে প্রথম যে ফুলটি ফোটে, বসন্তের আগমনে প্রথম যে ফুলটি ফোটে,
সেটা হচ্ছে মাস্ক রোজ, গোলাপ ফুল অফ ডিউইং। অনেক সময় দেখা যায় সেটা শিশির সিক্ত হয়ে থাকে। দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইস অন সামার ইভ। এরপরে আরেকটা দৃশ্য তিনি কল্পনা করছেন যে মারমারাস হান্ট অফ ফ্লাইস অর্থাৎ মৌমাছি, তাই না? যখন অসংখ্য ফুল ফুটে মৌমাছি এসে কিন্তু সেখানে ই করে, আওয়াজ করে, তাই না? মারমারাস গুনগুন আওয়াজ হয়, তারা মধু আহরণ করে। বলছে যে এই যে সিনারিওগুলো আই ক্যান ভিজুয়ালাইজ, আমি এগুলো এই যে গেস অনুমান করতে পারি, কিন্তু সবকিছু সবসময় আমার উপভোগ করা হয়ে ওঠে না। ইনফ্যাক্ট মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা যারা শহরে থাকি, ইভেন গ্রামেও যারা ব্যস্ত থাকি, আমরা কয়দিন ফুলের সাথে কথা বলতে পারি, আমরা কয়দিন বাগানে বিচরণ করতে পারি, কয়দিন মাঝরাতে বসে আকাশে চাঁদ দেখতে পারি? কারণ ব্যস্ততা আমাদের কিন্তু অবসর দেয় না। We are so much busy, extremely busy in this modern era. তো কবি এটাই ফিল করছে, আমি কি পারি এই এত এত ফুল পাখি মধু আহরণ করতে, উপভোগ করতে পারি না, এই জন্য আমার এত দুঃখ। এরপরে বলছেন ডার্কিং আই লিসেন, অন্ধকারে আমি শুনতে পাই, ফর মেনি এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ। দেখেন কি একটা পেইনফুল, যে অনেক সময় আমার মনে হয়েছে আমি একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছি। ইজ ফুল ডেথ, আমি একেবারে মৃত্যুর কাছাকাছি। মেবি মেনি এ টাইম আই থট অফ সুইসাইড, মেবি মেনি এ টাইম আই থট যে আমি আর বাঁচবো না। আমাদের যখন অসুখ বিসুখ হয়, অভাবনটন হয়, আমাদের মনে হয় যেন আমরা আর বাঁচবো না। called him soft names in many amused rhyme, অথবা আমরা অনেক সময় মৃত্যুকে ডাকি। হ্যাঁ, আমি এমন কোনো মানুষ নয় যার মনে হয় না যে মরে গেলেই ভালো হয়, পৃথিবী আর ভালো লাগে না। হ্যাঁ, কারো কম কারো বেশি তো হবেই। to take into the air my quiet breath, যে আমার নিঃশ্বাসটাকে নিয়ে যাও। হয়ে মৃত্যু তুমি এসে নীরবে আমার নিঃশ্বাসটাকে নিয়ে যাও। now more than ever seems it is to die. দেখেন বলছে যে আমার পেইন এখন এত বেশি আমার কষ্ট, যে সব আগেও যতবার ভেবেছি তার চেয়ে এখন বেশি ভাবছি আমার মৃত্যু হলে ইজ টু ডাই, ভালো হতো। টু চিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেইন, যদি আমি ঘুমের মধ্যে নীরবে মরে যেতাম, উইথ নো পেইন, তাই না? এই যে একটা কামলি ডেথ, তাই না? নিশ্চয় মৃত্যু কিন্তু মানুষ কামনা করে ঘুমের মধ্যে। while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, আমি অনেক সময় ভাবি যেন মৃত্যু এসে আমাকে নিয়ে যায়, আর তুমি গিয়ে pouring forth thy soul abroad, তুমি এই জঙ্গলে, নদীর তীরে, সাগরের তীরে such an ecstasy, কত আনন্দ করে গান গাইতেছো, কত আনন্দ করতেছো, আর আমি কত বেদনায় বিছানায় আর্তনাদ করছি, মৃত্যুকে ডাকছি। এই যে একটা অপোজিট কন্ডিশন, তাই না? মানুষ বেদনায় কাঁদছে আর পাখিরা গান গাইতেছে, স্কাইলার গান গাইতেছে। তিনি এই কন্ট্রাস্টটাকে ফুটিয়ে তুলেছেন। এই ড্রিম ওয়ার্ল্ডে পাখিরা আছে, রিয়েল ওয়ার্ল্ডে মানুষরা আছে। স্টিল উড দাও সিং এন্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, তুমি হয়তো গান গাইতেই থাকবে আর আমি সেটা আর শুনতে পাবো না। মাই ইয়ার ইন ভেইন মানে শুনতে পাবো না। টু দ্য হাই রিকোয়েম বিকাম এ সল্ট, এবং তোমার এই উঁচু মানের সঙ্গীত এটাই হয়ে যাবে, মিলিয়ে যাবে, তাই না? আমার কানে আর পৌঁছাবে না, তাই না? তিনি এখানে আফসোস করছেন। Thou was not born for death, immortal bird, তাহলে এখানে পাখিকে আবারও গ্লোরিফাই করছে। মনে হয় তোমার মৃত্যু নেই, আমি প্রতিদিন মরি, মনে মনে মরি, নীরবে মরি, গোপনে মরি, ঘুমের মধ্যে মরি, কিন্তু হে পাখি তোমার কি মৃত্যু নেই? তুমি কি ইমর্টাল? নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন, তোমার জেনারেশনে কোনো হাংরিনেস নাই, ক্ষুধা নেই। মানুষের কিন্তু বড় কষ্টের একটা কারণ হচ্ছে ক্ষুধা মানুষকে কষ্টে নিপতিত করে। সেই কষ্টের ক্ষুধার আবার ধাপ আছে। কেউ কাঁচামরিচ পান্তা ভাত পেলেই সুখী হয়ে যায়, ক্ষুধা মেটে যায়। আবার কারো 2টা না 5টা না 10টা আইটেম হলেও ক্ষুধা মেটে না, আরও চাই। একটা গাড়ি হলে ক্ষুধা মেটে না, 10টা গাড়ি চাই। একটা বাড়ি হলে হবে না, 10টা বাড়ি চাই। তাই এই যে ক্ষুধা, এটা মানুষের জেনারেশন টু জেনারেশন কি হয়েছে, চলে এসেছে।
ওয়েল সো লেটস স্টার্ট এগেইন। বলা হচ্ছে আমরা মনুষ্য সমাজে সারাক্ষণে ক্ষুধায় আক্রান্ত, হ্যাঁ, কিন্তু তোমার কোনো জেনারেশনে মনে হয় এই ক্ষুধার্ত জেনারেশন নয়, তোমরা জেনারেশন টু জেনারেশন অলওয়েজ হ্যাপি, অলওয়েজ ব্লিসফুল, অলওয়েজ ecstatic, but with the human being are suffering from extreme hungriness. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. আজকে রাতে তোমার যে মিষ্টি কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, আমি নিশ্চিত সে অ্যানশিয়েন্ট কোনো এক রাজা তোমার এই কণ্ঠ শুনে একইভাবে তোমার প্রশংসা করেছে। 2000 বছর আগে, 3000 বছর আগে কোনো একজন রাজা কি করেছে, তোমাকে এমনিভাবে প্রশংসা করেছে। অর্থাৎ তুমি 2000 বছর আগের জেনারেশনকে গান গিয়ে আনন্দ দিয়েছো, 1000 বছর আগের জেনারেশনকে গান গিয়ে আনন্দ দিয়েছো। ইউ আর ইটার্নাল সোর্স অফ প্লেজার, perhaps the self same song that found a path through the sad heart of Ruth, I am sick for whom? তাহলে রুদ এটা একটা বিবলিক্যাল এলিউশন, তাই না? এখানে আমরা এলিউশনটা জানতে হবে। এলিউশন হচ্ছে রেফারেন্স, এলিউশন হচ্ছে কি রেফারেন্স, হ্যাঁ। অর্থাৎ এখানে বাইবেল থেকে রুদ একটা মেয়ে, যে সে তাকে অন্য এলাকায় যখন নিয়ে যাওয়া হলো, হতে পারে তার বিয়ে হয়েছে শ্বশুর এলাকায়, তো তার যে হোম, বাড়ির জন্য তার মন কাঁদে, তাই না? সে বাড়ির কাছে মাঠে এসে দাঁড়িয়ে থাকে, এলাকার কেউ আসে কিনা, তাই না? এখন যেরকম মানুষের মোবাইল আছে, মানুষ ইমো, মেসেঞ্জারে, ভিডিও কলে কথা বলতেছে, মেয়েরা বিশেষ করে বাড়ির লোকজনের সাথে, তখন তো এমন ছিল না, তাই না? 6 মাস যদি কেউ দূরে থাকে, শ্বশুরবাড়ি থাকে, মা বাবাকে না দেখে তার মনটা কতই না কাতর হয়, কতই না বেদনায় শিখতে হয়, কোনো খবর নাই, মা বাবা ভালো আছে কিনা জানে না। বলছে রুদ মেয়েটা, সে যখন তার বাড়ি যাওয়ার জন্য মন কাঁদতেছিল, বছরের পর বছর সে অপেক্ষায় ছিল, হতে পারে তোমার গান শুনে তার সেই বিরহী মনে একটু আনন্দ পেয়েছিল, একটু হলেও সান্ত্বনা পেয়েছিল। তাহলে তুমি সেই বাইবেলের সময়, মানে 2000 বছর আগে রুদকে সান্ত্বনা দিয়েছিলে। She stood in tears amid the alien corn, যে শস্যক্ষেত্রে, এলিয়েন মানে দূর দেশে, বিদেশে কোনো এক শস্যক্ষেত্রে দাঁড়িয়ে সে কাঁদছিল, তোমার গান শুনছিল। The same thought, same that oftentimes had charmed magic casements, opening on the foam of perilous seas in fairy lands forlorn. এখানে আরেকটা চিত্র তিনি বর্ণনা করছেন, যে হতে পারে তোমার এই গানটি কি করেছে, কোনো এক চার্মড ম্যাজিক ক্যাজমেন্ট, অর্থাৎ কোনো একটা বিরহী নারী যার হাজবেন্ড বা প্রেমিক বিদেশে সমুদ্রে পাল তুলে, মানে দূরে চলে গেছে, হ্যাঁ, সওদাগরের কাজ করতে, বাণিজ্য করতে অনেক দূরে চলে গেছে সাগরে, পেরিলাস সি, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে। কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, হ্যাঁ, তার প্রিয় সেটা জানালায় বসে তাকিয়ে থাকে সাগরের দিকে, আদৌ কি কোনো জাহাজ ফিরতেছে, আদৌ কি তার প্রেমিক বা হাজবেন্ড আসতেছে। এই যে একটা বিরহ কাতর মন, সেই মনকে সান্ত্বনা দিয়েছিল তোমারই গান। তাহলে রুদকে সান্ত্বনা দিয়েছিল, কোনো বিরোহী মেয়েকে সান্ত্বনা দিয়েছিল, কোনো এম্পেরর রাজাকে সান্ত্বনা দিয়েছিল তোমার গান। জেনারেশন টু জেনারেশন, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি তুমি তোমার এই দায়িত্ব পালন করেছো। তুমি কোনো দিন ক্লান্ত হওনি হে পাখি। ইউ আর সো গ্লোরিয়াস, সো ম্যাগনিফিসেন্ট। এরপরে আমরা শেষের দিকে চলে আসতেছি। ফর লো একা, দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল টু টল মি ব্যাক ফ্রম thee to my soul self. ফরলোন মানে একা, যাকে মানে অ্যাবান্ডন করা হয়েছে। আপনি যখন দ্বীপে যান, আশেপাশে কেউ নাই, একা। আসলে দিন শেষে আমরা মডার্ন পিপলরা, প্রত্যেকটা মানুষ একা, খুব একা, প্রত্যেকটা মানুষ একা, তাই না? একা বলতে এটাকে কি বলে, আইসোলেশন, তাই না? এই যে এখন করোনায় তো মানুষ এমনি আইসোলেশন চলে যাচ্ছে, ফ্যামিলিতে আছে কিন্তু ধরতে পারে না, মিশতে পারে না, একটা রুমে আবদ্ধ হয়ে থাকে। তো দিন শেষে বাস্তবতা এটাই, তাই না? যে এই শহরে অসংখ্য মানুষ, কিন্তু কে কয়জনের খোঁজ রাখে, কে কয়জনকে চেনে, কে পাশাপাশি ফ্ল্যাট, কিন্তু কত দূরে, হ্যাঁ, আন্তরিকতা নাই। বলা হচ্ছে আমরা মানুষরা বড় একা। দ্য ভেরি ওয়ার্ড, এই ওয়ার্ডটি আমাকে যেন ঘন্টা ধ্বনি দিচ্ছে, এবং আমি যে তোমার সাথে এতক্ষণ কথা বলে যে আনন্দটা পাচ্ছিলাম, সেখান থেকে আমাকে ব্যাক করে নিয়ে আসছে। আমার সোল সেলফ,
যে দিন শেষে পাখি তুমি তো চলে যাবা, আমি তো কেবল আমার সাথেই রয়ে যাব। এই মানব সমাজে, এই শহরের জীবনের যে কমপ্লেক্সিটিতে আমি বাস করব, কে আমাকে সান্ত্বনা দিবে, কে আমাকে গান শোনাবে, তাই না? এটা নিয়ে একটা গান আছে না, যে মরুমিয়া তুমি চলে গেলে দরদে আমার কথা পাবো, কে বলো আর শুনবে গান রাঙিয়ে দিতে আমার এই প্রাণ। সুন্দর একটা গান, যে আমার গান শোনার মতো কেউ নাই, কে আমার মনকে রাঙিয়ে দেবে। তো এটাই আসলে বাস্তবতা। এডিউ বিদায়, হে পাখি বিদায়, দ্য ফেন্সি ক্যানট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেমড টু ডিসিভিং এলফ। এরপরে তিনি এখানে একটা অ্যাকিউজেশন করছেন, আমরা দেখেছি যে শুরুর কিছুক্ষণ পরে তিনি বলেছেন, আমি কল্পনা, উইংস অফ পোয়েজি, কল্পনা আমি তোমার কাছে চলে যাব, কল্পনার ডানায় পাল তুলে। কিন্তু এখন বলছেন যে না, ফেন্সি কল্পনা আসলে এতটা চিট করতে পারে না, আমাকে প্রতারিত করতে পারে না, যতটা সে ইজ ফেম টু ডু। মানুষ বলে কল্পনা করলে সব দুঃখ ভুলে যায়, কল্পনা করে একটা সুখের ওয়ার্ল্ডে ঘুরে আসলে বাস্তবের দুঃখ ভুলে যাবে। কিন্তু কবি বলছেন না, এটা অতটা কিন্তু সম্ভব না, আমরা বাস্তবতার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। ডিসিভিং এলফ, এটা একটা প্রতারণা। এডিউ thy plaintive anthem fades past the near meadows over the still stream up the hillside, nuts buried deep in the next valley's glades. বলা হচ্ছে বিদায়, হে পাখি বিদায়, তোমার গানের আওয়াজ আমি আর শুনতে পাচ্ছি না, তুমি একেবারে ফেইড হয়ে যাচ্ছ। মেডো, ওই মাঠ, চারণভূমি পেরিয়ে, ওই ঝর্ণা পেরিয়ে, ওই পাহাড়ের ওপারে চলে গেছো, এবং এরপরে তুমি ব্যারিড, তোমাকে তোমার গান যেন কবর দেওয়া হয়েছে, আমি আর শুনতে পাচ্ছি না। ইনটু দ্য নেক্সট ভ্যালু, পরের উপত্যকায় তোমাকে আমি আর দেখতে পাচ্ছি না। এর মানে কি? মানে হচ্ছে ওই পাখির গান এটা ক্ষণস্থায়ী, এটা চলে যাবে, দিন শেষে মানুষকে তার বাস্তবতায় থাকতে হবে। সো লাস্ট ফিউ লাইন্স। তো পাখিটা চলে গেলে এরপরে তিনি বলছেন, ওয়াজ ইট এ ভিশন অর ওয়াকিং ড্রিম, আমি কি এরকম স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, এটা কি কোনো কল্পনা ছিল? লিডস দ্যাট মিউজিক, কই সে গান তো আমি আর শুনতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল? ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি? আমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম না জেগেই স্বপ্ন দেখছিলাম? তাহলে লাস্ট লাইনগুলো সিগনিফিকেন্স, যে কবি বলছেন যে মুহূর্তে ক্ষণকাল আমি পাখির সাথে আনন্দ করছিলাম, কথা বলছিলাম, কিন্তু আসল বাস্তবতা আমি আমার বাস্তবের মধ্যেই রয়েছে, আমি আমার কষ্টের মধ্যেই রয়েছে, আমি আমার জরাজীর্ণ জীবনের যাতনার মধ্যেই রয়েছে। এটাই রিয়েলিটি, দ্যাটস দ্য রিয়েলিটি। তো আলটিমেট কথা হচ্ছে, হিউম্যান লাইফ ইজ ফুল অফ মিজারি, ফুল অফ প্রবলেমস, ফুল অফ চ্যালেঞ্জেস। নো পিপল, পৃথিবীতে যদি শান্তির জীবন দেওয়া হতো তাহলে একমাত্র দেওয়া হতো আমাদের নবীজিকে। প্রশান্তির জীবন, প্রশান্তি এক ধরনের আত্মিক তো আছে, কিন্তু বাস্তবতার যে চ্যালেঞ্জ নবীজির চেয়ে কেউ বেশি সেটা অনুভব করেনি। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। বদরের যুদ্ধে যাচ্ছে, খেয়াল করবেন, বদরের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তিনি যাচ্ছেন 300 সাহাবীদের বাহিনী নিয়ে, কিন্তু বাড়ির পরিবেশটা কি? তার মেয়ে ওসমান রাদিয়াল্লাহুর ওয়াইফ সো সিক, অ্যাবাউট টু ডাই, তিনি ছিলেন এমন অবস্থায় যে বাঁচবে কিনা মরবে শিওর না, এতটাই তিনি অসুস্থ। ওই অবস্থায় তিনি যুদ্ধ করার জন্য বেরিয়ে যাচ্ছেন, এবং সেই যুদ্ধের পজিশন কি, তার লোক 300 আর ওই প্রান্তে আছে 1000 প্লাস, সো মাচ রিস্কি একটা যুদ্ধ। তিনি ওসমানকে বলেন, ওসমান তোমার এই যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি তোমার ওয়াইফের কাছে থাকো, তো আমার মেয়ের পাশে থাকো, সে বাঁচবে কিনা আমি জানি না। এই একটা ক্রিটিক্যাল মোমেন্টে তিনি চলে গেলেন যুদ্ধে। বদরের যুদ্ধ হিউজ চ্যালেঞ্জ, অনেক রিস্কি ছিল, যাক আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন। নবীজি এবং সাহাবারা এত খুশি হয়েছেন যে এর কোনো তুলনা নাই। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ হচ্ছে হায়েস্ট মর্যাদা। যারা বদরের যুদ্ধ বদরি সাহাবি বলে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত। এরপরে তারা যত ভুলই করেছে আল্লাহ পরের গুনাহ সমস্ত মাফ করে দিয়েছে, এত স্ট্যাটাস। তো যাই হোক, সেই যুদ্ধে বিজয় হলো, তারা খুব আনন্দ চিত্তে মদিনায় ফিরে আসলো, খুব আনন্দিত অবস্থা। নবীজি মদিনায় প্রবেশ করলেন, কল্পনা করেন, একটু ভিজুয়ালাইজ, মদিনায় প্রবেশ করলেন জান্নাতুল বাকির কাছে, পাশে ওখানে মসজিদের পাশেই তো জান্নাতুল বাকি। ওখানে আসতেই তিনি দেখলেন ওসমান কবর দিয়ে হাতে মাটি ঝাড়তে ঝাড়তে নবীজির কাছে আসলেন।
মাত্রই কবর দিয়ে আসছে, লোক আদরের মেয়েকে তিনি দেখতেও পেলেন, তাহলে গেলেন কি অবস্থা, আয়সা কি দেখলেন? এই যে পেইনটা, এটা কি মানে চারটিখানি কথা? এটা মানে হাউ ক্যান ইউ। এরপরে দেখেন এই যুদ্ধবন্দীরা আসলো ওখানে, কাফেরদের 70-75 জন, 73 জন বন্দি করে আনা হলো কাফের, তাদেরকে মুক্তি দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হলো তারা তাদের উপটোকন পণ্য মুক্তিপণ পাঠাবে, কেউ টাকা পয়সা এটা সেটা। এর মধ্যে কিন্তু বন্দীদের মধ্যে নবীজির মেয়ের জামাই ছিল, মেয়ের জামাই ছিল, বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপন বোনের ছেলে, সে তখন কাফের। লুক এট দ্য পেইন, তার মেয়ের জামাই এখানে যুদ্ধবন্দী এবং সে কাফের, আর ইনি হচ্ছেন প্রফেট। এটা কি কোনো পেইন নয়? আলোচনা হলো যে ইনি নবীজির মেয়েকে এখানে পাঠিয়ে দিবে। হ্যাঁ, প্রথমে দেওয়া হলো যে মুক্তিপণ হিসেবে খাদিজার এনে আসছে স্বর্ণের যে হার, যেটা তিনি নিজের হাতে মেয়েকে বিয়ের দিন পরিয়ে দিয়েছিলেন, সেই হারটাকে মুক্তিপণ হিসেবে তার আত্মীয় স্বজন নিয়ে আসছে। এটা নবীজির সামনে রাখা হলো, এটা দেখে তিনি অঝরে কাঁদতে লাগলেন, তার চোখ বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তে লাগলো। সাহাবারা বলছে জিজ্ঞেস কেন? বললো এই সেই হার যেটা খাদিজা পরতো, খাদিজা নিজ হাতে আমার বড় মেয়েকে এটা পরিয়ে দিয়েছে, তার স্মৃতি আমার মনে পড়ে গেল। তিনি অঝরে কাঁদতে লাগলেন। ইজন্ট ইট এ পেইন? এরপরে সিদ্ধান্ত হলো এটা মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তবে শর্ত হলো এই এই জামাইকে মুক্তি দিবে, কিন্তু মেয়ে তো আছে মক্কায় শ্বশুরের বাড়ি, তাকে যদি মদিনায় পাঠিয়ে দেয় তাহলে এই জামাইয়ের মুক্তি হবে। তো তাকে আনার জন্য 2 জন সাহাবী গেল, তাকে ওটের পিঠে চড়িয়ে, সে তখন প্রেগনেন্ট 6-7 মাস বা আরো বেশি, ওটের পিঠে ওঠে আসতেছে, কিন্তু তার গোত্রের অর্থাৎ হাজবেন্ডের বংশের কয়েকজন যুবক তারা এটা সহ্য করতে পারল না, যে আমাদের বউকে নিয়ে যাবে শত্রুরা। তারা দূর থেকে ওই সাহাবীদেরই মারছে, বল্লম ছুঁড়ে মারছে, বল্লম গিয়ে নবীর মেয়ের পেটে দিয়ে একেবারে মানে ওই বাচ্চা পড়ে গেছে মাটিতে, ওর থেকে তিনি পড়ে গেলেন। জাস্ট কয়দিন হতে পারে, বদরের যুদ্ধের 1 সপ্তাহের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তারপরে তাকে সেই জখম অবস্থায় মক্কায় নিয়ে আসলো, তিনি আর উঠে দাঁড়াতে পারেননি, বিছানায় ছিলেন অনেকদিন, কিছুদিন ভুগে তিনিও মারা যান। ইজন্ট ইট এ পেইন? এমনিভাবে আমরা দেখব যে ওয়ান আফটার অ্যানাদার কিন্তু তিনি পেইন সাফার করেছেন। তো এখন আমার কথা হচ্ছে, এই যে মানব জীবনটা আসলে এরকম, প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে পেইনে আছে। হ্যাঁ, আমরা সবাই নিজেরা ভালো থাকলে আত্মীয় ভালো নেই, নিজের বাবা ভালো থাকলে মেয়ে সুস্থ নেই, তাই না? আমরা ভালো থাকলে আমাদের মা বাবারা অসুস্থ থাকে। এই যে পেইন, কালকে রাতে অভিজ্ঞতা, আমি 10:30টার সময় আমার কাছে ফোন আসলো যে আমার ছোট বোন কলাবাগানে থাকে, ওরা বিয়ে হয়েছে ওখানে, তার শ্বশুর শাশুড়ি 2 জনই করোনা হাসপাতালে। তো শুনে মানে আমার খুবই খারাপ লাগছিল, মনের মধ্যে এত ইফেক্ট হয়েছে যে আমারই রাতে জ্বর লাগতেছে, এমনি একটু খারাপ ছিল, রাতে এত খারাপ লাগতেছে, ফিলিং সো মাচ মানে সিক। হ্যাঁ, সকালে উঠে ভাইবা বোর্ডে আসতে পারবো, তাও কোনো রকম জয়েন করে কাজ করেছে, এরপরে মানে আর শরীর কুলাচ্ছে। এখন এই যে রিয়েলিটি, এবং এটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, 1-2 দিন পরে পরে মুখ মারা যাচ্ছে, তো মুখ করোনা হতেছিল ঘনিষ্ঠ মানুষ। এই যে পেইন, এটা কিন্তু দ্যাট ইজ লাইফ, এবং আমরা সবাই কম বেশি এর মধ্যে ডুবে আছি। কবি সেই বাস্তবতাটাই কিন্তু এখানে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তবে তিনি একটা পথ খোঁজার চেষ্টা করেছেন এই কবিতায়, হাউ টু রিমুভ পেইন, হাউ টু ডিক্রিজ পেইন। তিনি যেহেতু কবি, তিনি কবিতার মধ্যে ডুবে কল্পনায় সেই পেইনকে ওভারকাম করতে চেয়েছেন, কিন্তু তিনি শেষে বললেন যে না, আমি তো বাস্তবতায় আছি। হ্যাঁ, যে মদ খায় সে কিছুদিন পরে পরে মদ খায়, মনে করে এর দ্বারা পেইন দূর হবে। যে মানে দিনদার, সে নামাজ পড়ে পেইন দূর করতে চায়, তাই না? যে কি বলবো, নারী আসক্ত, সে পতিতালয়ে চলে গিয়ে কিছুদিন পরে পরে তার পেইন দূর করতে চায়, তাই না? আর আমরা অনেকেই ফেসবুক এটা সেটা নাটক সিনেমা দেখে সময় কাটিয়ে পেইন দূর করতে চাই। দ্যাট ইজ লাইফ। কিন্তু নোবডি ইজ অ্যাকচুয়ালি আউট অফ পেইন, ইট ইজ নেভার এভার পসিবল। একমাত্র শিশুরা আউট অফ পেইন, আর পাগলরা আউট অফ পেইন ফর দ্য টাইম বিং। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অর্চন নাইটিঙ্গেল, চমৎকার একটা প্রেজেন্টেশন এখানে তিনি দিয়েছেন। পাখির সাথে পাখিটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে, তাই না? যে পাখি যেন তার কথাগুলো শুনতে পারছে, বুঝতে পারছে, কবি কিন্তু সেটা ইমাজিন করছেন, কল্পনা করছেন।
Well, any question from your side, any line, any point that I can explain again? Feel easy to ask. Question আছে এখনো? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রথম স্ট্যান্ডার শেষে আছে। মেলোডিয়াস তো আমরা বুঝি যে সুরেলা, আর প্লট হচ্ছে প্লট কি, যে যারা বাড়ি বানাবে একটা প্লট কিনে না, 3 কাঠা 5 কাঠার প্লট, এখানে হচ্ছে কি যে উনি একটা বিশাল জঙ্গল, বিচ এন্ড গ্রিন বলা হচ্ছে, কোনো একটা সাগরের তীরে, যেরকম বঙ্গোপসাগর, এটার তীরেই তো সুন্দরবন, বুঝলেন ঠিক? তাহলে বিচ এন্ড গ্রিন, সুন্দরবন কিন্তু একটা বিচ এন্ড গ্রিন, পাশেই বিচ, সাগরের তীর, তার তীরে অসংখ্য এলাকা জুড়ে গ্রিন গাছ, তাহলে বিচ এন্ড গ্রিন। এবং সেখানে দেখা যায় আপনি যখন জঙ্গলে যাবেন, গাছে গাছে পাখি। অ্যামাজনের উপর আমি সেদিন একটা ডকুমেন্টারি দেখলাম, বিশাল হাজার হাজার 40,000 জাতের পাখি সেখানে। বাংলাদেশের মতো, বাংলাদেশের প্রায় 70-80টা দেশের সমান হচ্ছে অ্যামাজন জঙ্গল। 70-80টা বাংলাদেশ একসাথে করলে তাইলে হলো অ্যামাজন জঙ্গল, তাহলে সেখানে কি পরিমাণ পাখি আছে, তাই না? তো যাই হোক, কবি সেখানে এরকম একটা বড় বন দেখেছেন এবং তিনি মনে করেছেন এই বনে অসংখ্য পাখি, অসংখ্য নাইটিঙ্গেল, অন্যান্য পাখি, এই সব পাখি মিলে গান গাইতেছে, মনে হচ্ছে পুরো বনটাই একটা প্লট এবং এটা মেলোডিয়াস, সুরেলা হয়ে গেছে। হ্যাঁ, এখানে পাখির কলরবে এটা মুখরিত হয়েছে, মানে এখানে ম্যাগনিটিউড, মাল্টিটিউড বোঝাইতে, বিশালতা বোঝাইতে গানে বা পাখির তিনি এই ফ্রেজটা ইউজ করেছেন, মেলোডিয়াস প্লট, মানে বনটা সুরে সুরে ভরা আর মানুষের সমাজটা দুঃখে দুঃখে ভরা। হ্যাঁ, ওকে, এনি আদার কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড? ওকে, আজকে আবার পড়েন আপনারা, নেক্সট ক্লাসে আমি এটা আবার ফিডব্যাক নেব, ঠিক আছে? বিশেষ করে আপনার ওই যে এলিউশন যেগুলো আছে, তাই না, এগুলোর একটু পরিচয় জানেন। বই কি কেনা হয়েছে আপনাদের? বই, টেক্সট বই কিনেছেন? কিনতে হবে, এটা কিন্তু আপনাকে কালেকশনে রাখতে হবে। যে স্টুডেন্ট, যেমন আজকেও ভাইবা আমি দেখলাম যে আমরা 5 জন টিচার ভাইবা নিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রোমান্টিক লিটারেচার থেকে আলোচনা হয়েছে আর শেক্সপিয়ার থেকে আলোচনা হয়েছে। ইংরেজি সাহিত্যের মেইন 2টা পার্ট হচ্ছে নলেজ অ্যাবাউট শেক্সপিয়ার অ্যান্ড নলেজ অ্যাবাউট রোমান্টিক লিটারেচার। এটা যে পারে এটা ভাইবায় ভালো ধারণা পোষণ করে, এই জন্য এটা আমাদের ডিটেল জানতে হবে, ঠিক আছে? এই জন্য নিজেরা পড়েন, ওখানে দেখবেন ওয়ার্ড মিনিং, যে মেলোডিয়াস প্লট, এটারও ওখানে কিন্তু নিচে ব্যাখ্যা দেওয়া আছে। ওখানে যে হিপোক্রেন আছে, লিথ নদীর কথা বলেছে, বেকাস বলেছি, এই এলুশনগুলো ওখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, এগুলো দাগ দিয়ে সুন্দর করে পড়ে রাখেন। আর লাস্ট আর ইম্পর্টেন্ট লাইনের মধ্যে আমাদের এই যে নো হাংরি জেনারেশন, এটা, তাই না, ট্রেড দি শেষের 2 লাইন, যে আমি তো আসলে জেগেই আছি, I will fly then to the forest dream, এটা প্রথম 2 লাইন, এটা জিজ্ঞেস করে my heart aches and a drowsy numbness pains as though of hemlock I had drunk, এই লাইনগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপরে যে আমরা এখানে যৌবন, বিউটি, তাই না, বিউটি শুকিয়ে যায়, হ্যাঁ, এই যে লাইনগুলো, তাই না, প্রেজেন্ট শেকস এন্ড ফিউ, তো এখানকার 2-3টা লাইন মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে মানে বোঝা যাবে যে আপনি নাইটিঙ্গেল কবিতাটা জানেন, পারেন, বোঝেন। এলিউশনগুলো শেখেন, শুরুর লাইন আর এরকম 4-5টা লাইন মুখস্থ করেন, ফ্রেজগুলো দেখেন, তাহলে মোটামুটি বলা যাবে আপনি এই বিষয়ে ভালো দক্ষতা অর্জন করেছেন। শিওর শিওর, বলুন।